এসএসসি 26 এই শেষ সময়ে এসে তুমি গ্রামার, রাইটিং পার্ট এগুলোতে তো অনেক সময় দিলে, কিন্তু তোমার যে একটি বিরাট অংশ রয়ে গেছে ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ গুলোতে, সেগুলো কি তুমি এখন পর্যন্ত শেষ করতে পেরেছো? তুমি যদি এখন পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজ গুলো রয়েছে সেই প্যাসেজ গুলো না পড়ে থাকো এবং প্যাসেজ গুলো না পড়ে ডিরেক্ট পরীক্ষার হলে চলে যাও, তাহলে এটা হবে তোমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে আমাদের কিন্তু হুবহু কয়টা, 3টি প্যাসেজ, হ্যাঁ ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের সরাসরি 3টি প্যাসেজ আমাদের বোর্ড বই থেকে কিন্তু আসে, যেখানে আমাদের রয়েছে 35 নাম্বার, যার মধ্যে আমাদের এমসিকিউ এন্ড কোশ্চেন রাইটিং এর মধ্যে থাকবে হচ্ছে একটা প্যাসেজ, আমাদের ফ্লো চার্টের জন্য আরেকটা প্যাসেজ থাকবে, এন্ড দেন আমাদের সামারি রাইটিং এর জন্য আরো একটি প্যাসেজ থাকবে। টোটাল আমাদের 3টি প্যাসেজ থাকবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ফার্স্ট পেপারের যে ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো রয়েছে সেগুলো আমাদের এই শেষ সময় এসে প্র্যাকটিস করাটা কতটা জরুরি। এখন কথা হচ্ছে, আমি কি প্যাসেজ গুলো মুখস্থ করবো? কখনোই না, কারণ পরীক্ষা হলে তো আমার প্যাসেজ দেওয়াই থাকবে। এখন পরীক্ষা হলে প্যাসেজ দেওয়া থাকবে, বাট পরীক্ষার হলে আমার হাতে সময় থাকবে মাত্র 3 ঘন্টা। আমার হাতে কি থাকবে না, অজস্র সময় থাকবে না। এর জন্য সেই সময়ে এসে আমরা তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের যে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্যাসেজ গুলো রয়েছে, যেগুলো থেকে এমসিকিউ, কোশ্চেন রাইটিং, ফ্লো চার্ট এন্ড দেন সামারি একদম সমভাবে কমন আসতে পারে, যে কোনো একটা এই প্যাসেজ গুলো থেকে আসতে পারে, আমরা সেইগুলো তোমাদের সাথে কি সলভ করার চেষ্টা করব। তো তোমার কাজ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, ভিডিওটি স্কিপ না করে আমার সাথে আপুর সাথে আগামী 10 থেকে 15 মিনিট একটু সময় দাও। আমরা আজকে কি যে গুরুত্বপূর্ণ আমাদের প্যাসেজটা রয়েছে, দেখো প্যাসেজটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিয়ার, আমাদের ইউনিট 12 এর লিসেন 1। হ্যাঁ, এটা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে প্যাসেজটা সলভ করা যায়। এখন কথা হচ্ছে কিভাবে বললাম এই কারণে যে তুমি যদি প্যাসেজটা হচ্ছে কি ভালো করে এখন যদি একটু বুঝতে পারো, প্যাসেজটার মধ্যে কি মেসেজ দেওয়া আছে, প্যাসেজের কি ওয়ার্ড গুলো যদি জাস্ট এখন তোমার মাথায় একটু নিতে পারো, হ্যাঁ পরীক্ষা হলে জাস্ট তুমি কোশ্চেনটা দেখে আনসারটা করতে পারবে। ওকে, এবং আমরা আরো একটি ভিডিও তোমাদের জন্য দিব যেখানে হচ্ছে কিভাবে খুব সহজে এমসিকিউ এবং হচ্ছে কি কোশ্চেন রাইটিংটা আনসার করা যায়। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা একটু প্যাসেজের দিকে কি ফোকাস করি। দেখো আমি আবারও একটু বলি, আমরা হচ্ছে যে প্যাসেজটা নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে ইউনিট 12 এর লিসেন 1। হ্যাঁ, যেখানে আমাদের কি রয়েছে, ওয়াটার ওয়াটার এভরিয়ার, এই প্যাসেজটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং এই প্যাসেজটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা হচ্ছে লাস্টে দেখাবো। আর একটা বিষয় তোমাদের একটু বলে রাখি, দেখো তোমরা যারা আমাদের সাথে এই ক্লাসটি করবে তারা এই প্যাসেজ থেকে বিগত সালে আসা যতগুলো এমসিকিউ কোশ্চেন রয়েছে এগুলো পাচ্ছ, প্লাস হচ্ছে আমরা তোমাদের হচ্ছে দিচ্ছি কি, দেখো এই প্যাসেজ থেকে তুমি তোমার যদি হচ্ছে কি সামারি আসে, তুমি যাতে সেই সামারিটাও খুব সুন্দর মতো লিখতে পারো, সেই সামারিটাও আমরা তোমাকে আজকের ক্লাসে শিখিয়ে দিব বা দেখিয়ে দিব। এন্ড দেন যে ফ্লোচার্টটা আসতে পারে সেই ফ্লোচার্টটা আমরা তোমাকে এখানে অ্যাড করে দিয়েছি। এন্ড দেন এটার হচ্ছে সবথেকে আমাদের সবথেকে ভয়ের যে বিষয়টা তা হচ্ছে কি ভোকাবুলারি, এই প্যাসেজের যে গুরুত্বপূর্ণ যত ভোকাবুলারি রয়েছে সেগুলো আমরা এখানে তোমাদের জন্য অ্যাড করে দিয়েছি। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আমি আবারও বলছি, তুমি শেষ পর্যন্ত আপুর এই কথাগুলো একটু শোনো, শেষ সময় এসে তোমার অবশ্যই অবশ্যই কাজে দিবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন। ওকে, আসো তাহলে আমরা কথা না বাড়াই, আসো দেখো আমরা এখান থেকে শুরু করব। সবার আগে এখানে বলা আছে একটা রাইমস আছে 4 লাইনের, এখানে বলা আছে দেখো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। হ্যাঁ, সব জায়গায় পানি রয়েছে, সর্বত্রই পানি রয়েছে। এন্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক, মানে কি জাহাজের সকল পাটাতনগুলো কি হয়ে গেছে, সংকুচিত হয়ে গিয়েছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু খাওয়ার পানি কোথাও নেই। দেখো নর এনি ড্রপ টু ড্রিঙ্ক মানে হচ্ছে খাওয়ার মতো কোথাও পানি নেই। এটা মূলত হচ্ছে একটা কলরিজের হচ্ছে একটা ভ্যালেট থেকে নেরেট করা হয়েছে, যেখানে হচ্ছে জাহাজের মধ্যে তারা ছিল। ওখানে একটা হচ্ছে পাখি ছিল, গল্পটা যদি আমি তোমাকে একটু প্রথম থেকে বলি, ওখানে হচ্ছে অ্যালবেটার্স নামের একটা পাখি ছিল, যেটা ছিল ওই সময়ের হচ্ছে মনে করে একটা শুভ লক্ষণ মানা হতো। হ্যাঁ, তারা সেই পাখিটার সাথে হচ্ছে একটু কি করেছিল, খারাপ ব্যবহার করেছিল এবং পরবর্তীতে তাদের জাহাজের যে পাটাতন গুলো এগুলো সংকুচিত হয়ে যাচ্ছিল এবং তাদের কি খাওয়ার মতো হচ্ছে কোনো পানি ছিল না। এটা হচ্ছে তারা কি করেছিল, যে তারা তখন মনে করেছিল যে আমরা হচ্ছে কি করতেছি, পাখিটা তো প্রকৃতির একটা অংশ, আমরা তাকে কষ্ট দিয়েছি, এর জন্য
প্রকৃতি আমাদেরকে সেটা ব্যাক দিচ্ছে। হ্যাঁ, প্রকৃতি আমাদেরকে সেই কষ্টটা আবার কি ফিরিয়ে দিচ্ছে। চারোদিকে মানে সমুদ্রের মধ্যে অথই পানি, বাট আমাদের খাওয়ার মতো এক ফোঁটাও বা একটা ড্রপ পানি নেই। জাস্ট এই মেসেজটাই দেওয়া হয়েছে। ওকে, দেখো এখানে কি বলা আছে, কোলরিজ পোয়েম। দেখো তাহলে এটা কার লেখা, কোলরিজ। হ্যাঁ, কোলরিজ পোয়েমস এ ব্যালেড। ব্যালেড মানে কি, গীতি কবিতা। কি, গীতি কবিতা। নেরেট করেছে দা হারোয়িং সি বয়েগা অফ অ্যান ওল্ড মেরিনার। যেখানে একজন কি ছিল, বৃদ্ধ নাবিক ছিল, হু এট ওয়ান পয়েন্ট, হ্যাঁ, যে হচ্ছে তার হচ্ছে কি ছিল, তার হচ্ছে জার্নির একটা পর্যায়ে ডিড নট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক। তার হচ্ছে খাওয়ার মতো কোনো পানি ছিল না। বিকজ কি, কারণটা কি, অফ এ কার্স। কার্স মানে কি, অভিশাপের কারণে তার খাওয়ার কোনো কি ছিল না, পানি ছিল না। কার্স অর নট, হ্যাঁ, অভিশাপ হোক আর যাই হোক, দেখো উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। আমরা জানি যে আমাদের জীবনে পানি কতটা গুরুত্বপূর্ণ। উই নো, আমরা এটাও জানি, উই ক্যান নট কি সারভাইভ, আমরা বেঁচে থাকতে পারবো না উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারবো না। উইদাউট ইট, এখানে ইট দ্বারা কি বোঝাচ্ছে, ইট দ্বারা হচ্ছে আমার ওয়াটারকে বোঝাচ্ছে। ওকে, দেখো ইনফ্যাক্ট, এটা হচ্ছে একটা কি কানেক্টর। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে 2/3, একটু দেখো 2/3, হ্যাঁ, এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন। 2/3 অফ আওয়ার বডি, আমাদের দেহের 2/3 অংশ হচ্ছে কি দ্বারা গঠিত, মেড আপ ওয়াটার, মেড আপ অফ ওয়াটার, হ্যাঁ, পানি দ্বারা গঠিত। এই যে লাইনটা আছে না, তোমরা যারা হচ্ছে পরীক্ষার পর অ্যাডমিশন প্রিপারেশন নিবে, তখন বিগত সালে ঢাকা ইউনিভার্সিটিতে এই লাইনটা সরাসরি এসেছিল একবার এমসিকিউতে। এই যে হচ্ছে কি 2/3, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এসেছিল। ওকে, এরপরে দেখো নট ফর নাথিং, এই জন্য বলা হয়ে থাকে, বা ইট ইজ সেইড দ্যাট, হ্যাঁ, এখানে বলা হয়ে থাকে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম কি, জীবন, পানির অপর নাম জীবন। ইজ দেয়ার এ ক্রাইসিস ইন আওয়ার টাইম, হ্যাঁ, যদি আমাদের সময়ে ক্রাইসিস আসে, উইথ রিগার্ড, হ্যাঁ, টু অ্যাক্সেস টু ক্লিন কি ড্রিঙ্কিং ওয়াটার, যদি তখন হচ্ছে কি বিশুদ্ধ খাবার পানি না থাকে, যদি আমাদের সময় এরকম কোনো ক্রাইসিস আসে, দ্য ইউনাইটেড নেশন, হ্যাঁ, ইউনাইটেড নেশন কি করেছিল, ইন আ মিটিং, একটা মিটিং এ বলেছিল, অন দ্য ইভ অফ নিউ মিলেনিয়াম, হ্যাঁ, নতুন সহস্রাব্দের, মিলেনিয়াম হচ্ছে কি সহস্রাব্দের, নতুন সহস্রাব্দের, হ্যাঁ, আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, হ্যাঁ, খাবার পানির সমস্যাটা কি হবে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ, একটি বড় সমস্যা হবে ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। তার মানে ইউনাইটেড নেশন একটা মিটিং এ বলেছিল যে নতুন যে আমাদের কি সহস্রাব্দটা আসতেছে, মানে হচ্ছে নতুন যুগে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জ হবেটা কি বলতো, সব থেকে বড় চ্যালেঞ্জটা হবে হচ্ছে বিশুদ্ধ খাবার পানির। ওকে, এরপর দেখো কি বলছে, বাট বাট ডু উই, কিন্তু আমরা কি করতেছি কিনা, নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু আমরা এটা নিয়ে কি একটু চিন্তিত। অ্যাজ আওয়ার লাইফ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, কিন্তু সরি, অ্যাজ আওয়ার ইজ এ ল্যান্ড অফ রিভার, কিন্তু আমাদের তো নদীমাতৃক দেশ। বাট উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, কিন্তু আমাদের এখানে কি বৃষ্টির পরিমাণ কি অনেক বেশি, অনেক বেশি না। বিসাইডস, পাশাপাশি উই হ্যাভ এ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু, আবার এর পাশাপাশি আমাদের কি রয়েছে, আমাদের পেছনে কি রয়েছে বলতো, বড় সমুদ্রও কিন্তু রয়েছে। কিন্তু এরপরও আমাদের হচ্ছে কি খাবার পানিটা বিশুদ্ধ নয়। মূলত এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। এখন দেখো, এই যে আমি যতটুকু বললাম, এটুকু থেকে তোমার পরীক্ষায় সামারি আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। কি রয়েছে, সামারি আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। বিগত সালে অনেকবার এমসিকিউ এসেছে, এটা থেকে এমসিকিউ আনসার রাইটিংও এসেছে। হ্যাঁ, আবার ফ্লো চার্টও আসতে পারে এখান থেকে, কি আসতে পারে, ফ্লো চার্টও আসতে পারে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো, দেখো এরপরে আরেকটা রিপোর্টে কি বলছে, ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, আমাদের দেশে দেখো ওয়ান অফ দ্য সোর্স অফ ওয়াটার, আরেকটা পানির উৎস হচ্ছে ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, মানে হচ্ছে কি নদীগুলো হচ্ছে পানির উৎস। রিভার্স আর এভরি ইয়ার ইন আওয়ার লাইফ, মানে হচ্ছে নদীগুলো সব জায়গায় আমাদের জীবনে, আওয়ার লাইফ, লিটারেচার, আমাদের সাহিত্যতে, ইকোনমি, আমাদের অর্থনীতিতে এবং আমাদের হচ্ছে কি কালচারে মিশে রয়েছে। মানে নদীটা আমাদের
সর্বত্রই রয়েছে। ওকে, এরপরে দেখো বাট আর দ্য রিভার্স, কিন্তু এই নদীগুলো কি ইন গুড শেপ? এখানে নদীগুলোর আকৃতি ভালো এটা বোঝায়নি, এখানে বলা হয়েছে বাট দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় রয়েছে, নদীগুলোর অবস্থা কি ভালো। এর জন্য এই যে দেখো এখানে একটা কথা গুড শেপ, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে দেখো। এর জন্য আমি সবসময় বলি ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজটা ফোকাস করো কতটা জরুরি। এখন যদি তোমার এমসিকিউ আসে পরীক্ষায়, এমসিকিউ এসে বললো এই গুড শেপটা প্যাসেজে হচ্ছে কি কি মানে হচ্ছে কি ইন্ডিকেট করতেছে, কি বোঝাচ্ছে, হ্যাঁ প্যাসেজে এটা কি বোঝাচ্ছে, তখন যদি সেখানে আসে হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি এটার প্যাসেজের অর্থটা ঠিক মতো না জানো, এখন শেপ মানে তো হচ্ছে আকার, এখন এখানে আরেকটা আসতে পারে হচ্ছে ধরো আকারে আরেকটা অর্থ এখানে আসলো, হ্যাঁ ধরো স্ট্রাকচার আসলো, এখন তুমি তো ভাবতেছো যে শেপ হচ্ছে আকার, স্ট্রাকচারও একটা আকারের মধ্যে পড়ে, তাহলে সঠিক উত্তর স্ট্রাকচার, কিন্তু এটা এখানেও এটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে নদীগুলোর বর্তমান অবস্থা কি ভালো অবস্থায় আছে, এটা বোঝাচ্ছে। তাহলে এজন্য সবার আগে তোমাকে প্যাসেজের ভাব অর্থটা বুঝতে হবে, প্যাসেজে ওই কিওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে এটার দিকে তোমাকে ফোকাস করতে হবে। ওকে, সবসময় যে একটা মানে হচ্ছে একটা প্রত্যেকটা ওয়ার্ডের একটা শাব্দিক অর্থ আছে, সেই শাব্দিক অর্থটাই যে প্রকাশ করবে এমন না, অর্থাৎ প্যাসেজের সাথে কিভাবে অর্থটা হচ্ছে প্রকাশ পাচ্ছে সেই অর্থটা তোমাকে হচ্ছে বুঝতে হবে। আই হোপ আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর আসো আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, আনফরচুনেটলি এটা কি কানেক্টর, দেখো আনফরচুনেটলি দেয়ার আর নট, কিন্তু সেগুলো ভালো অবস্থাতে নেই। এরপর দেখো এ ফিউ আর অলরেডি, এখানে এই দে দ্বারা বুঝিয়েছে হচ্ছে এই যে নদীগুলোকে, দে দ্বারা কি বোঝাচ্ছে, নদীগুলোকে বোঝাচ্ছে। এ ফিউ আর, হ্যাঁ কম্পারেটিভ, আ ফিউ আর অলরেডি, এর মধ্যে ইতিমধ্যেই কিছু কি হয়ে গেছে, ডেড, ইতিমধ্যেই কিছু কি হয়ে গেছে, মারা গিয়েছে, এন্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাঞ্চ অফ ডেথ, এবং বাকিগুলো কি হচ্ছে এই মারা যাওয়ার পথে বা মৃত্যু যন্ত্রণার মধ্যে রয়েছে। ওকে, দ্য রিভার, নদীগুলো, বুড়িগঙ্গা, রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইং রিভার, বুড়িগঙ্গা নদী হচ্ছে এই মৃত নদীর একটি উদাহরণ। কিভাবে, দেখো এখানে বলা আছে আর রিপোর্ট পাবলিশ, একটা রিপোর্ট পাবলিশ করেছিল ইন দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকার একটা রিপোর্ট এখানে পাবলিশ করেছিল, ডিসক্রাইব আলোচনা করেছিল হোয়াট হ্যাজ হ্যাপেন, কি হতে যাচ্ছে টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর, এন্ড হোয়াই এবং কেন, মানে বুড়িগঙ্গা নদীর সাথে এটা কেন হচ্ছে বা হচ্ছে কি কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। এরপর দেখো ইটস ওয়াটার, এখানে এই ইটস দ্বারা কাকে বুঝিয়েছে, রিভার বুড়িগঙ্গাকে বুঝিয়েছে, ইটস দ্বারা বুড়িগঙ্গাকে বুঝিয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড এন্ড, হ্যাঁ তার এই ওয়াটারটা কি হচ্ছে দূষিত হচ্ছে, এন্ড স্নেচ ফিল দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং এটি কি দুর্গন্ধ যুক্ত বাতাসে হচ্ছে কি পরিপূর্ণ, মানে হচ্ছে নদীর চারপাশে দুর্গন্ধযুক্ত বাতাস। বাট দ্যাট ইজ নট, কিন্তু এটি নয়, হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটি কেউই দেখছে না যে এটি আগে কেমন ছিল, হ্যাঁ এটি কেউই দেখছে না যে এটি আগে কেমন ছিল। এখন আমরা একটু দেখি তো এটি আগে কেমন, আমরা এখানে পড়লাম হচ্ছে বাট ইট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এটি আমরা কেউই দেখছি না যে আগে কেমন ছিল। হ্যাঁ তাহলে আসো দেখি আগে কেমন ছিল। দেখো আমরা যে পার্টটুকু পড়লাম এই পার্টের দেখো সামারি, যতটুকু পড়লাম যদি পরীক্ষার মধ্যে সরাসরি এইটুকু আসে তাহলে এটার সামারি হবে এইটুকু, এটার সামারি হবে এইটুকু, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা পিডিএফটাও কালেক্ট করতে পারো। ওকে, এরপরে আসো পরের পার্টটা দেখি আমরা, পরের পার্টটা দেখো কি বলা আছে, দ্য রিপোর্ট সেজ দ্যাট, রিপোর্ট বলেছে কি বলেছে, দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটা কি ছিল, সোনালী অতীত ছিল, নদীর কি ছিল, নদীর হচ্ছে একটা সোনালী অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ, একটা সময়, ইট ওয়াজ আ ট্রিবিউটারি অফ দ্য মাইটি গ্যাংস, এটি কি ছিল, গঙ্গার উপনদী ছিল, ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী, এখানে গ্যাংস দ্বারা হচ্ছে গঙ্গাকে বোঝানো হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে, গঙ্গাকে বোঝানো হচ্ছে, গঙ্গা নদীকে বোঝানো হচ্ছে। এন্ড ফলোড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং এটি কি হতো, ধলেশ্বরী নদীর মাধ্যমে কি হতো, প্রবাহিত হতো। ওকে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, এই যে গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে, ইট লস্ট ইট লিঙ্কস উইথ দ্য গ্যাংস, এটি ধীরে ধীরে কি করে বলতো, এই যে গঙ্গা নদীর সাথে তার যে একটা কানেকশন ছিল এটা বিচ্ছিন্ন হয়ে যায়, এন্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং তার নাম হয়ে যায় তখন বুড়িগঙ্গা। ইন দ্য মুঘল, সরি ইন দ্য না, দ্য মুঘলস, মুঘলরা অর্থাৎ ওই সময় হচ্ছে মুঘলেরা ছিল, মুঘলেরা মার্বেল্ট, মার্বেল্ট মানে হচ্ছে বিস্মিত হওয়া,
মার্ভেলড মানে হচ্ছে বিস্মিত হওয়া, তারা বিস্মিত হয়েছিল এট দা, দেখো লুক এট, লুকের পর আমরা কি ব্যবহার করি, লুক এট, এই দেখো মার্ভেলের সাথে হচ্ছে আমরা এট ব্যবহার করি। পরীক্ষার মধ্যে যদি প্রিপোজিশন আসে যে মার্ভেল এট মানে হচ্ছে কি বিস্মিত হওয়া। দ্য টাইড, টাইড মানে কি জোয়ার ভাটা, দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর জোয়ার ভাটার স্তর দেখে তারা বিস্মিত হয়েছিল, মানে কি অবাক হয়েছিল। এন্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর, এবং তারা তাদের যে হচ্ছে রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করেছিল অন ইটস ব্যাংকস ইন 1610। হ্যাঁ, তার মানে কি 1610 সালে তাদের যে প্রথম রাজধানী জাহাঙ্গীরনগর নামে এই নদীর হচ্ছে কি তীরেই তারা প্রতিষ্ঠা করেছিল। দা রিভার সাপ্লাইড, এই নদী সাপ্লাই করতো ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি সাপ্লাই করতো, এন্ড সাপোর্টেড ট্রেড, এবং তারা হচ্ছে ট্রেড ব্যবসা বাণিজ্য, ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্যকে কি করতো সাপোর্ট করতো, মানে এই নদীর মাধ্যমে পণ্য আদান প্রদান হতো। ওকে, এরপর দেখো জাহাঙ্গীরনগর ওয়াজ, জাহাঙ্গীরনগর ছিল জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, তার নতুন নামকরণ করা হয় কি নামে, ঢাকা, হুইচ গ্রিউ ইনটু আ হেভিলি পপুলেটেড সিটি, যেটি কি খুবই জনবসতি নিয়ে, অর্থাৎ হেভি কি হেভি পপুলেশন নিয়ে, মানে হচ্ছে বিরাট একটা অংশের জনবসতি নিয়ে, উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে হচ্ছে কি ছিল বসবাসের ঘাটতি ছিল, তারপরও এটি প্রতিষ্ঠা হয়। ওকে, দা সিটি পেইড ব্যাক, সিটি তাকে কি করেছিল ফিরিয়ে দিয়েছিল, কি ফিরিয়ে দিচ্ছে দেখো তো, দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ অফ ইট। হ্যাঁ, নদী তাকে কি ফিরিয়ে দিচ্ছে, যে নদী সব হচ্ছে কি করছে ভিতরে শুষে নিচ্ছে, নদী ভিতরে শুষে নিচ্ছে। এখন কথা হচ্ছে নদী তার ভিতরে কি শুষে নিচ্ছে, একটু দেখি তো। নদী শুষে নিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিউজপেপার রিপোর্ট, নিউজপেপার রিপোর্ট অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, নদীটি মারা যাচ্ছে, বিকজ অফ পপুলেশন, এই যে পপুলেশনের কারণে, মনে হচ্ছে যে এই যে ঢাকা শহরে বিরাট জনসংখ্যা, তা হচ্ছে এই নদীটা তার ভিতরে হচ্ছে কি চুষে নিচ্ছে। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত ময়লা আবর্জনা ডাস্ট যা কিছু আছে সরাসরি এর ভিতরে আমরা কি করছি নিক্ষেপ করছি, কিছু আছে ডিরেক্ট, কিছু আবার ইনডিরেক্ট আমরা এর মধ্যে ফেলছি। এখন দেখি আমরা কিভাবে ফেলছি। হিউজ কোয়ান্টিটিস, দেখো হিউজ কোয়ান্টিটিস মানে হচ্ছে প্রচুর পরিমাণে, অফ টক্সিক কেমিক্যালস, মানে টক্সিক কেমিক্যাল মানে হচ্ছে বিষাক্ত কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, টক্সিক মানে কি বিষাক্ত রাসায়নিক পদার্থ, হ্যাঁ কেমিক্যালস, এন্ড ওয়েস্ট আবর্জনা, ফ্রম মিল থেকে, এন্ড ফ্যাক্টরিজ কলকারখানা থেকে, হসপিটাল থেকে, ক্লিনিক থেকে, এন্ড হাউস হোল্ড বাসা বাড়ি তো আছে, এন্ড আদার ইস্টাবলিশমেন্ট আর ডাম্পড মানে কি নিক্ষেপ করা, ডাম্পড মানে নিক্ষেপ করা, ডাম্পড ইনটু দ্য রিভার, নদীর মধ্যে ফেলছি এভরিডে প্রত্যেকটা দিন। হ্যাঁ, দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জ, ঢাকা কি করছে ডিসচার্জ করছে, মানে হচ্ছে নির্গত করছে, ডিসচার্জ মানে বের করে দেওয়া। অ্যাবাউট দেখো তো 4500 টনস মানে হচ্ছে 4500 মিলিয়ন, 4500 টন, সরি মিলিয়ন না টন, অফ সলিড ওয়েস্ট, যেটা হচ্ছে একদম বিশুদ্ধ আবার সলিড, হ্যাঁ সলিড ওয়েস্টটা তারা প্রতিদিনই ফেলছে। হ্যাঁ, মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে একদম ডিরেক্টলি বুড়িগঙ্গার মধ্যে যাচ্ছে। ওকে, আই হোপ আমি তোমাকে খুব ইজিলি জিনিসটা বুঝাতে পেরেছি। দেখো এরপরে কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, হ্যাঁ পরিবেশ সংস্থা বা পরিবেশ অধিদপ্তরের মতে, এখন পরীক্ষায় আসতে পারে DOE মিনস, হ্যাঁ এমসিকিউতে আসতে পারে, তাহলে এটা কি হবে দেখো ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, এরপর দেখো তাদের মতে 20,000 টনস মানে কি 20,000 টন অফ ট্যানারি ওয়েস্ট, ট্যানারি মানে কি চামড়ার ময়লা, চামড়ার বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়াল, যার মধ্যে কিছু বিষাক্ত ম্যাটেরিয়াল রয়েছে, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন ফেলা হচ্ছে। এক্সপার্ট আইডেন্টিফাইড, এক্সপার্ট মানে কি এখানে এক্সপার্টস মানে বিশেষজ্ঞরা বলছে, পরিবেশ বিশেষজ্ঞরা বলছে, কি বলছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, হ্যাঁ 9টা শিল্প এলাকা, ইন এর মধ্যে এন্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্স, এবং হচ্ছে দেশটাও মানে হচ্ছে ঢাকা শহরটা হচ্ছে কি প্রাইমারি সোর্স মানে হচ্ছে প্রাথমিক উৎস অফ রিভার পলিউশন, মানে হচ্ছে এই যে নদীটা দূষিত করার প্রাথমিক উৎস তারা খুঁজে বের করছে এক্সপার্টরা। তার মধ্যে কে কে রয়েছে দেখি, টুঙ্গি, এর মধ্যে এটা হচ্ছে এই যে 9টা যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এই জোনের নাম এখানে বলছে কি কি, টুঙ্গি, তেজগাঁও, হাজারিবাগ, হ্যাঁ আমার বাসার পাশে হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন মানে হচ্ছে ইপিজেড, হ্যাঁ ঘোড়াশাল। এই যে এই সবগুলো হচ্ছে একদম
এই যে এখানে যেমন এই যে হাজারিবাগে হচ্ছে তোমার হচ্ছে কি হয়, এই যে হচ্ছে আছে ট্যানারি বেশিরভাগই সব হাজারিবাগে, হ্যাঁ। এরপরে যে থারাবো টুঙ্গির মধ্যে হচ্ছে কি বেশিরভাগ ওই যে কলকারখানাগুলো রয়েছে, গাজীপুরের ভিতরে কলকারখানা, সাভারের ভিতরে, এই যে তাদের যে একটা ময়লা, হ্যাঁ, ওয়েস্টটা তারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এই হচ্ছে বুড়িগঙ্গার মধ্যে ফেলছে। আবার হচ্ছে গুড়াশালে দেখবা সকল সার কারখানা বেশিরভাগই গুড়াশালের ভিতরে আছে, হ্যাঁ, এই ময়লা গুলো তারা এখানে ফেলছে। এন্ড দেন দেখো দ্য রিভার উড নিড, হ্যাঁ, তাহলে হচ্ছে রিভারের কি প্রয়োজন, মনস্টার স্টোমাক, তাদের হচ্ছে একটা এত বড় হচ্ছে দানবের পেট প্রয়োজন। মনস্টার মানে কি, দানব, একটা দানবের পেট প্রয়োজন টু ডাইজেস্ট, এই জিনিসটা হজম করার জন্য। অল দ্য ওয়েস্ট মেনশনড অ্যাবভ, যে এখানে যতগুলো মেনশন করা বা উল্লেখ করা আছে এই সবগুলো হজমের জন্য একটা দানবের পেট প্রয়োজন। ওকে, এরপর দেখো দেয়ার ইজ এ লিমিট আপ, এটার একটা কি রয়েছে, সীমা রয়েছে, টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ। দেখো পুট আপ উইথ মানে সহ্য করা, এটা একটা ফ্রেজ, পুট আপ সরি হ্যাঁ, পুট আপ উইথ মানে কি সহ্য করা, ইটস ক্রুয়েল, এটির হচ্ছে কি, এই যে ক্রুয়েল মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে তার যে হচ্ছে এই যে যন্ত্রণাটা, হ্যাঁ, এটা এখানে বোঝাচ্ছে। এন্ড থটলেস মানে তার হচ্ছে বিবেকবিহীন যে কাজটা, হ্যাঁ, ক্রুয়েল করুন, এন্ড হচ্ছে তার বিবেকবিহীন যে কাজটা এখানে বোঝানো হয়েছে। ট্রিটমেন্ট মানে এখানে হচ্ছে তার আচরণকে বোঝানো হচ্ছে, মানে মানুষের আচরণকে বোঝানো হচ্ছে। উই দ্য হিউম্যান, আমরা মানুষেরা হ্যাভ সাকসেসফুলি কিল্ড, আমরা হচ্ছে একদম সফলভাবে একদম নিশ্চিন্তে মেরে ফেলছি কাকে, ওয়ান অফ আওয়ার রিভার্স, আমাদের অন্যতম একটা নদীকে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, অন্য নদীগুলো দ্যাট আর বিং সাবজেক্টেড মানে কি একই পথে এগোচ্ছে, মানে একই দিকে যাচ্ছে, সাবজেক্টেড মানে তারাও হচ্ছে চিহ্নিত হচ্ছে, সিমিলার একইভাবে, থটলেস এই যে এই হচ্ছে কি বিবেক বর্জিত জিনিসের মধ্যে, ট্রিটমেন্ট মানে হচ্ছে এই কাজের মধ্যেও তারা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আনলেস যদি না উই টেক কেয়ার, আমরা এর যত্ন না নেই, হ্যাঁ, অফ আওয়ার রিভার্স দেয়ার ম্যানি কাম আ টাইম হোয়েন উই উইল ক্রাই ওয়াটার ফাইন্ড ইট নো ওয়ার, মানে কি এমন সময় আসতে চলছে যখন আমরা শুধু পানি পানি বলে কান্না করব, কিন্তু কোথাও খাওয়ার মতো এক ফোঁটা পানি পাবো না। ওকে, তাহলে দেখো প্রথমে আমি যে গল্পটা বলছিলাম অ্যালবার্টাসের, সেটা আর এটা কিন্তু ঘুরে ফিরে একই, মানে তুমি প্রকৃতিকে যেটা দিবা, আমরা বলি না যে প্রকৃতি একদিন না একদিন তোমাকে তুমি যেটা ক্ষতি করছো, প্রকৃতির অভিশাপ বড় হচ্ছে, খুবই ভয়ানক, হ্যাঁ, প্রকৃতি তোমাকে ফিরিয়ে দিবেই। ওকে, বসে থাকো, এখন নষ্ট করো, সমস্যা নাই, যখন প্রকৃতির টাইম হবে সে তোমাকে একদম হচ্ছে কি সুদে আসলে রিটার্ন দিবে। এরপর আসো দেখো কি আছে সামারি, এই যে এই সামারিটা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বুড়িগঙ্গা রিভার একটা সময় হচ্ছে কি গ্লোরিয়াস সোর্স ছিল, এরপরে হচ্ছে বিভিন্ন ভাবে দেখো কিভাবে এটা ওয়েস্ট হয়েছে। জাস্ট এইটুকু যদি তুমি লেখো, আমি তোমাকে বলতে পারি তুমি সামারিতে ফুল মার্ক পাবে, একদম ফুল মার্ক পাবে, তোমাকে পেজ ভরে লিখতে হবে না। এই যে দেখো, এরপরে আসো, এই দেখো বিগত সালে ট্রিবিউটারি মানে কি, উপনদী, আমরা কি পড়ছি, ট্রিবিউটারি মানে উপনদী, হ্যাঁ, উপনদী, ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী। দেখো স্ট্রিম, এই যে এগুলো হচ্ছে কত সালে আসছে, দেখো ঢাকা বোর্ড 2017-তে আসছে, ঢাকা বোর্ড 2017-তে আসছে, এখানে আমরা সব দিছি। দেখো বিগত সালের বোর্ড কোশ্চেন, দেখো ঢাকা বোর্ড, হ্যাঁ, যশোর বোর্ড 17, দেখো যশোর বোর্ড 17-তেও আসছে এই প্যাসেজটা থেকে, তাহলে এটা কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা এমসিকিউ একটু দেখো, হাউ আর দ্য রিভার্স রিলেটেড টু লিটারেচার, মানে আমাদের সাহিত্যের সাথে এই নদীগুলো কিভাবে জড়িত। আমরা একটু আগে বলছি না যে নদী আমাদের জীবন, সাহিত্য, সংস্কৃতি সবকিছুর মধ্যে মিশে আছে। দে আর রিলেটেড টু লিটারেচার অ্যাজ দে আর বিং পলিউটেড আর ভেরি ইম্পর্টেন্ট ওয়াটার সোর্সেস ক্যান ইন্সপায়ার দ্য পোয়েট, নোবেলিস্ট এটসেট্রা কনস্টিটিউট 2/3 অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কিভাবে আমাদের সাথে কি জড়িয়ে আছে, দেখো কিভাবে জড়িয়ে আছে, কারণ অনেক কবিতা আমরা পড়ছি, যেমন মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ আমরা পড়ে আসছি, হ্যাঁ, তারপরে হচ্ছে সোনার তরী বললে ভুল হবে, তারপরেও কিন্তু নদী থেকে জিনিসটা উৎসর্গ, বাট কপোতক্ষ নদটা হচ্ছে বাস্তব প্রমাণ, মাইকেল মধুসূদন দত্তের সে কপোতক্ষ নদের তীরে থাকতো, হ্যাঁ। তাহলে দেখো এইগুলো হচ্ছে আমাদের কি, যারা বিখ্যাত কবি নোবেলিস্ট আছে তাদেরকে কি করতো, ঔপন্যাসিকদের ইন্সপায়ার করতো। এরপরে দেখো বুড়িগঙ্গা ইজ ওয়ান ডেড বেড ডিউ টু, কারণ বুড়িগঙ্গা মারা যাচ্ছে কারণ কি, ওয়াটার ভেহিকলস পলিউশন দ্য মুঘল দ্য রিপোর্ট পাবলিশড ইন নিউজ পেপার, ডিউ টু কি পলিউশন, হ্যাঁ, পলিউশনের কারণে। এই যে দেখো
দা বুড়িগঙ্গা ড্যাশ দা গ্যাংস, তাহলে বুড়িগঙ্গা এক সময় কি গঙ্গার সাথে কি ছিল, ওয়াজ আ ব্রাঞ্চ, গঙ্গার একটি শাখা ছিল, মানে কি উপনদী আমরা বলেছিলাম। এরপর দেখো হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর ব্যালেট ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে ব্যালেট মানে কি আমি বলেছিলাম, ব্যালেট মানে হচ্ছে গীতি কবিতা। ব্যালেট মানে কি গীতি কবিতা, গীতি কবিতা। দেখো ইপিক্যাল পোয়েম, মোক ইপিক্যাল সং হবে না, প্যারোডি হবে না, সিম্পল নেগেটিভ পয়েন্ট মানে হচ্ছে কি বর্ণনা করছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে নেগেটিভ পয়েন্ট। দেখো হ্যাঁ নেগেটিভ পয়েন্ট। এরপরে দেখো কার্স মানে কি অভিশাপ, এখানে অভিশাপ বুঝিয়েছে, দেখি তো অভিশাপ এখানে আছে কিনা, হ্যাঁ আছে, দেখো এই যে ডিভাইন ডিক্রি অফ ডিস্ট্রাকশন, হ্যাঁ এই যে। এরপরে সিলেট বোর্ড 17তেও আসছে, সার্ভাইভ মানে এখানে এক্সিস্ট বোঝাচ্ছে, দেখো তারপরে বরিশাল বোর্ডে আসছে, আমরা এখানে তুলে দিছি। এরপর দেখো এটা থেকে যে ফ্লো চার্টটা ছিল, দেখো ফ্লো চার্ট প্রথম পার্ট যে ওয়াটার থেকে যে ফ্লো চার্টটা ছিল, না সরি পরের পার্ট থেকে দেখো এখানে কি আছে, ট্রিবিউটারি অফ দ্য গ্যাংস মানে হচ্ছে কি গঙ্গার উপনদী ছিল, মানে বুড়িগঙ্গা সম্পর্কে আসছে, হ্যাঁ বুড়িগঙ্গা সম্পর্কে আসছে। এরপরে কি এটা হচ্ছে বঙ্গোপসাগর দিয়ে প্রবাহিত হতো। এরপর হচ্ছে মার্ভেলাস টাইড লেভেল, তার কি ছিল বিস্ময় করার মতো হচ্ছে কি জোয়ার ভাটার স্তর ছিল। এরপর হচ্ছে এর তীরে হচ্ছে মুঘলরা কি করেছিল, তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিল, এটি খাবার পানির একটা সোর্স ছিল, এবং এটা কি করতো সাপোর্ট করতো আমাদের ট্রেড এন্ড কমার্স কে সাপোর্ট করতো। ওকে এরপর আসো, এরপরে এই যে দেখো তোমাদের হচ্ছে যত এমসিকিউ লাগবে, এটা থেকে গুরুত্বপূর্ণ যত এমসিকিউ তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। তাহলে আই হোপ আমি খুব সহজেই তোমাদেরকে এই লেসনটা কমপ্লিট করে দিতে পেরেছি। তোমরা যদি আমার কথাটি জাস্ট শুনে থাকো, তোমরা আমি জানি পরীক্ষার হলে গিয়ে খুব সহজে এমসিকিউ, কোশ্চেন রাইটিং, সামারি এগুলো খুব ইজিলি লিখতে পারবে। তাহলে ভিডিওটি আর বড় করব না, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেসন 2 তে। ধন্যবাদ সবাইকে।